নমস্কার, আই প্রবীর। আজ আবারও চলে এসেছি আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রচনাধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। অর্থাৎ আমরা দ্বিতীয় ইউনিট টেস্ট 2024 মূলত কী ধরনের প্রশ্ন হতে চলেছে সেই অনুসারে সাইসেন ভিত্তিক আমরা এই 3টি পর্বে মূলত রচনাধর্মী 25টি প্রশ্ন রাখতে চলেছি এবং সাথে সাথে তাদের উত্তর, যাতে করে এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর এবং প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতে পারো। তেমনই গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন তুলে ধরব, যার মধ্য থেকেই তোমরা আগামী দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় ভালো রকম সফলতা পেতে কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেই সাথে সাথে ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ারের মধ্য দিয়ে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে সঙ্গে যারা নতুন এই চ্যানেলে আসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজ আমরা প্রথমেই যে অঙ্কটিকে নিয়েছি তা হলো অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে রয়েছে 22% বাড়ি ভাড়া দেন, কি না মাসিক যা আয়, অর্থাৎ আয়ের 22%। আয় যদি হয় 100 টাকা, তার 22 টাকা হলো বাড়ি ভাড়া। তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারি, এখানে মাসিক আয় আর এখানে লিখব বাড়ি ভাড়া। তাহলে মাসিক আয় যখন 100 টাকা, তখন বাড়ি ভাড়া হলো 22 টাকা। এখন এখানে দেওয়া আছে প্রতি মাসে 1870 টাকা হলো বাড়ি ভাড়া। তাহলে এই 1870 এখানে এটা হলো বাড়ি ভাড়া। তাহলে মাসিক আয় কত? এই মাসিক আয় বার করতে হবে। এখানে প্রশ্ন চিহ্নের দিকে আমরা তীরটা মেরে দিলাম। এখন এদের মধ্যে সম্পর্কটা কি? যেহেতু বাড়ি ভাড়া 22 ছিল, হয়ে গেল 1870, মানে বাড়ছে, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের মাসিক আয়ও বাড়বে। তাই এটি হবে কি সম্পর্ক? না, এটা হবে আমাদের সরল সম্পর্ক। তাহলে এখন আমরা সমাধান করব অঙ্কটি। তাহলে কি লিখতে পারি না, যেহেতু এটা বাড়ছে এটাও বাড়বে, আমরা সম্পূর্ণরূপে সরাসরি যদি লিখি বাড়ি ভাড়া, অতএব এই মাসিক আয় সমান সমান বাড়বে বলছি। 1870 হলে বাড়ি ভাড়া যদি হয়, তাহলে মাসিক আয় বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে এই দুটোর মধ্যে বড় যে হবে, আমরা সেই হিসাবে এখানে ভাগহারটা তৈরি করব। অর্থাৎ 18/70/22 গুণ এখানে কত আছে না 100 লিখে দিলাম। এখন এবার কাটাকুটি করব। 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে 22, 11 দিয়ে কাটলে 11 × 11, 7 × 11 77, 170। এখন 2 দিয়ে কাটছি আবার 170কে, 2 × 8 = 16, 1 10, 2 × 5 = 10, 85 সমান সমান 8 5 2 0, 8500 টাকা। এই 8500 টাকা হলো কি না অনিলবাবুর মাসিক আয়। তাহলে আমরা লিখব অতএব অনিলবাবুর মাসিক আয় সমান 8500 টাকা। তো এই ধরনের অঙ্ক আমরা সমাধান করলে পরীক্ষক আমাদের 3-এ 3 নাম্বার দিতে বাধ্য। অর্থাৎ এই যে আমরা রচনাধর্মী প্রশ্নগুলি রেখেছি, এগুলির পূর্ণমান প্রতিটি প্রশ্নের জন্য 3 নাম্বার করে থাকবে। এরূপ প্রশ্ন থাকবে 4 থেকে 5টি। সেই কারণে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এবং তার উত্তর জেনে রাখা অত্যন্ত জরুরি। আর সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটি দেখতে হবে, তাহলেই তোমরা এই ধরনের সাইসেন ভিত্তিক প্রশ্ন এবং তার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে। তো সেই কারণে বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের বাকি আরও 24টি প্রশ্ন। তো চলো, এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। দেখো, এবার দ্বিতীয় অঙ্কতে কি রয়েছে না, এখানে রয়েছে মনোজিৎ তার মার্বেলের 0.125 অংশ বোনকে এবং 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল।
প্রথমে মনোজিতের কয়টি মার্বেল ছিল। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা মনোজিতের মার্বেল সংখ্যাকে যেহেতু এখানে অংশে রয়েছে তাই সমস্ত অংশ সমান সবসময় এক অংশ, তাহলে ধরব যে ধরি প্রথমে মনোজিতের এক অংশ মার্বেল ছিল, এক অংশ মার্বেল ছিল। এখন কি হয়েছে না তার মার্বেলের 0.125 অংশ বোনকে এবং 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে থাকে। তাহলে বোন এবং ভাইকে দেওয়ার পর বোন এবং ভাইকে দেওয়ার পর মনোজিতের মার্বেল সমান সমান কী হবে না এই এক অংশ বিয়োগ বোনকে দিয়েছে 0.125 যোগ এখানে আছে ভাইকে 0.75 সমান সমান আমরা পাবো 1 বিয়োগ কত হচ্ছে না এক্ষেত্রে আমরা যোগ করলে পাবো 0.5, এক্ষেত্রে পাবো 5। আমরা যোগটা করবো এভাবে 0.125 0.750 যোগ করলে হবে 578.0 অর্থাৎ 0.875 সমান সমান। এখন 1 থেকে যদি বিয়োগ করি তাহলে 5 কয় দাও 10, 5 দাও 10, 7 রেখে 8, 5 কয় দাও 10, 5 দাও 10, 7 রেখে 8 কয় দাও 10, 2 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, 1 একে মিলে যাবে অর্থাৎ 0.125 অংশ। এটা এখনও মনোজিতের কাছে থাকবে এত অংশ। এখন বলা আছে যে বোন এবং ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল। তাহলে অংশ হিসাবে যদি লিখি আমরা তাহলে এইভাবে লিখব যে অংশ, এখানে অংশ আর এখানে মার্বেল সংখ্যা। তাহলে অংশ হলো কত না 0.125, এই অংশটা সমানই হলো মনোজিতের কাছে থাকা এখন এই 40টি মার্বেল। তাহলে এক অংশ সমান কত। এখন সম্পর্কটা হবে এক্ষেত্রেও যেহেতু অংশটা বেড়েছে এই 0.125-এর চেয়ে 1 বড়, সে কারণে এটাও বাড়বে, মার্বেল সংখ্যা বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব কি না আমরা লিখব অতএব সরাসরি লিখব আমরা মার্বেল সংখ্যা সমান, যেহেতু বাড়বে বলছি বেড়েছে তাই এখানে বাড়বে, তাই উপরে থাকবে 1, নিচে থাকবে 0.125 গুণ 40। এখন এই দশমিক তোলার জন্য আমরা উপরে আরও 1-এর পিঠে যেহেতু এখানে দশমিকের পরে 3টে সংখ্যা তাই 1-এর পিঠে আরও 3টে শূন্য বসিয়ে নেব। এখন কাটাকুটি করবো আমরা 25 দিয়ে কাটলে হয় 25 5 125, 25 4 100 মানে 40, 5 8 হবে 40 সমান সমান দিয়ে লিখবো আমরা কত না 8 4 32 অর্থাৎ 320টি। তাহলে কি দাঁড়ালো, প্রশ্নে বলা হয়েছিল প্রথমে মনোজিতের কয়টি মার্বেল ছিল। বাড়ি প্রচণ্ড গরম, তো প্রথমে মনোজিতের কত মার্বেল ছিল লিখব অতএব প্রথমে মনোজিতের 320টি মার্বেল ছিল। এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা রচনাধর্মী প্রশ্নের সাইসেন ভিত্তিক যে রচনাধর্মী প্রশ্ন আমরা করে চলেছি তার দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তর। এইভাবে আমরা বাকি আরও যে অঙ্কগুলি রয়েছে তাদের সমাধান করব এবং এই পর্বে মূলত আমরা 7টি অঙ্ক তুলে ধরতে চলেছি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমাদের কাছে এই রচনাধর্মী প্রশ্নগুলি জলের মতো পরিষ্কার হয়ে উঠবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। তো এবার আমরা চলে এসেছি মূলত দুটো অঙ্ক নিয়ে, 3-এর দাগের এবং 4-এর দাগের।
তিনের দাগে রয়েছে মান নির্ণয় করো। এখানে বলা আছে 0.35 গুণ 0.35 যোগ 0.15 গুণ 0.15 যোগ 2 গুণ 0.35 গুণ 0.15। যদিও এটা বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে অতি সহজেই এর সমাধান। এখানে এ ধরে নিলে 0.35কে এ এবং 0.15কে বি ধরে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে অঙ্কের সমাধান করতে পারি। এই অঙ্কের সমাধানে তখন সেক্ষেত্রে হয়ে যাবে কত না, সেক্ষেত্রে 0.35 প্লাস 0.15 তার হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কত না, এখানে 35 আর 15 যোগ করলে হবে 0.50 তার হোল স্কোয়ার সমান, অর্থাৎ 0.2500 এটি হবে এর উত্তর। কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু এই বীজগাণিতিক সূত্রের প্রয়োগ আমরা এখানে করতে পারছি না, কারণ এই সূত্রের প্রয়োগ সপ্তম শ্রেণী থেকে রয়েছে, তাই আমরা এখানে এটি সরলের গুণ আকারেই আমরা এর সমাধান করব। তো সেক্ষেত্রে কিভাবে, যেমন এখানে রয়েছে 35কে 35 দিয়ে গুণ, আমরা এই ধরে নিই দশমিক এখন বাদ দিই। আমরা এর আগে আরও বেশ কয়েকটি পর্ব করেছিলাম গুণের বিভিন্ন পদ্ধতি নিয়ে। তো এখানে 35কে 35 দিয়ে গুণ করব, মুখে মুখে গুণ হয়ে যায়। কিভাবে না, এক্ষেত্রে 5 এ 5 গুণ 25 আর 3-এ এখানে কি করবো, এই 3-এর সঙ্গে এখানে যে কোনো একটাকে এক ঘর বাড়িয়ে নেব, অর্থাৎ 3 4 তাহলে 12, তাহলে 1225। এখন এই গুণ করলে পাবো আমরা 1225। আর দশমিক আছে কটার পর, এখানে আছে দুটো, এখানে দুটো, মোট 4টে, একটা দুটো তিনটে 4টে, তাহলে 0.1225 যোগ এখানে আছে 15কে 15 দিয়ে গুণ, ওই একইভাবে গুণ করে নেব, দিয়ে বলে দশমিক আমরা বসিয়ে নেব, যেহেতু 0.15 আছে, 15 15 225 হয়, 225 কটার পর দশমিক বসাতে হবে, দুটো দুটো 4টে, তাহলে 1 2 3টে আছে, আরও একটা শূন্য লাগাবো, তারপর দশমিক, অর্থাৎ 0.0225 এই হলো এদের গুণফল। এবার এদের গুণ করে যোগ করব। যোগ কী দেওয়া আছে, 35 2 হবে 70, অর্থাৎ 0.70, তাকে গুণ করবো কত দিয়ে, আবার 0.15 দ্বারা, সমান সমান এই যোগের কাজটা আমরা প্রথমে করে নিচ্ছি। কত হবে, 5 এ 5 10, সে 0 হাতে রইল 1, 2 এ 2 4 হাতে রেখে হবে 5, 2 এ 2 4, 0 আর 1 হলো 1.0, তাহলে 0.1450 এই হলো এদের যোগফল। যোগ এখানে গুণ করলে হবে কত, 15 0 0, 7 15 হবে 105 5, হাতে রইল 10, এবার 0 আছে তাই 10 নেমে যাবে। কটার পর দশমিক, এক্ষেত্রেও 2 2 4টের পর, একটা দুটো তিনটে 4টে, অর্থাৎ 0.1050 সমান সমান। এবার যোগ করলে পাবো কত, 0 0 যোগ করলে হবে 0, 5 এ 5 যোগ করলে হবে 10, 0 আর এই 4 হাতে রেখে হবে 5, এবার 1 আর 1 হবে 2, দশমিক আছে দশমিক বসিয়ে নেব, তাহলে 0.2500, 0 আমরা এখানে পেয়েছিলাম 2500। তো এইভাবে যদি সরল আকারে এর মান নির্ণয় আমরা করব, তাহলে আমাদের এই 3-এর দাগের অঙ্কের সমাধান হয়ে গেল। এবার রয়েছে একটি জ্যামিতিক, আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলা আছে ঘনবস্তুর নাম কি না, ত্রিভুজাকার প্রিজম, তার তল সংখ্যা কত, ধার সংখ্যা কত আর শীর্ষবিন্দু সংখ্যা কত। প্রথমে আমরা এর ছবিটা আঁকছি। এর ছবিটা হবে এইরূপ। এখানে যদি আমরা এইভাবে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ আকৃতির পিরামিড, তাহলে এই হলো ত্রিভুজ আকৃতির একটি পিরামিড। এটা এই পিরামিডের এগুলো হলো তল, এটা একটা তল, এখানে এই একটা তল, আবার এটা একটা সম্পূর্ণ তল, আর এই একটা তল। সর্বমোট তল সংখ্যা হলো তাহলে 4টি তল, তল আছে 4টি। একটি তাহলে একটি, এই একটি হলো একটি তল, এই একটি হলো আরও একটি তল, 2টি, আর এই রূপে রয়েছে একটি 3টি, আর এই একটি, মোট হলো 4টি তল। মোট হলো আমাদের ত্রিভুজ আকৃতি পিজমের পিরামিড নয়, পিজম, ত্রিভুজ আকৃতির পিজম বলেছে। তাহলে এখানে আমরা তল সংখ্যা পেলাম কত না 4টি, আর ধার সংখ্যা হবে কত, ধার হলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ধার, এই হলো এর 6টি ধার। আর শীর্ষবিন্দু সংখ্যা সমান সমান 1টা
দুটো, তিনটে, চারটে, তাহলে শীর্ষবিন্দু সংখ্যা হবে 4। তো এই হলো আমাদের 3 এবং 4-এর দাগের অঙ্কের সমাধান। অর্থাৎ আমরা রয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির 2024 তার রচনাধর্মী প্রশ্ন নিয়ে এবং তার সাথে সাথে সমাধান। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমরা চলে এসেছি আমাদের 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগের অঙ্কেতে কি রয়েছে না, এখানে বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমেই এই 16, 24, 30, 36 এদের লসাগু করব। তাহলে 16, 24, 30 আর 36 এদের লসাগু করে নিচ্ছি। 2 দিয়ে গেলে হবে 2 8 16, 2 12 24, 2 15 30, 2 18 36। 2 দিয়ে গেলে হবে 2 4 8, 2 6 12, 15 নেমে গেল, 2 9 18। 2 দিয়ে গেলে হবে 2 2 4, 2 3 6, 15 নেমে গেল, ক্ষেত্রে 9ও নেমে গেল। এখন 3 দিয়ে যাবে, 2 নেমে গেল, 3 1 3, 3 5 15, 3 3 9। তাহলে লসাগু সমান সমান হবে, লসাগু সমান সমান আমরা লিখব 2 2 2, 3টে 2, 3 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 5 গুণ 2, 5 গুণ 3। তাহলে আমরা পাচ্ছি কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24, 24কে 10 দিয়ে গুণ করলে হবে 240, 240কে 3 দিয়ে যদি গুণ করি 3 24 হবে 3 24 72, মানে 720। 720 হলো এদের লসাগু। এখন বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি না 5টা 9। সেই 5টা 9কে আমরা ভাগ দেব কত দিয়ে, এই 720 দিয়ে। ভাগ করলে একবার গেল 720, 9 নামলো, 2 কয় দাও 9, 7 দাও 9, 7 কয় দাও 9, 2 দাও 9, 279। এখন এই 9টা নেমে এলো, হলো 2729, এই 99। 7 দিয়ে গেলে 7 3 21, 7 4 28 হলে বেশি হয়েছে, তার 3 বার গেল, 3 0 0, 3 2 6, 3 7 21, 9 3 6, 639, আবার 9 নামলো। এখন 7 9 63, 9 বার গেলে, আর 8 বার গেলে 8 7 56। আমরা 9 বার যদি চালাই 9 দুগুণে 18 আর 9 7 63 64, বেশি হয়ে যাবে, তাই 8 বার চালাবো। 8 0 0, 8 দুগুণে 16, 6 হাত 1, 8 7 56 আর 1 হবে 57। 9 6 কয় দাও 9, 3 দাও 9, 7 কয় দাও 13, 6 দাও 13, 5 6 মিলে গেল। তাহলে আমরা পেলাম কি না, এখানে ভাগশেষ পাচ্ছি, অর্থাৎ এই 99,999 থেকে 639 যদি আমরা বাদ দিয়ে দিই, বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দিয়েই 720 বিভাজ্য। 720 দ্বারা বিভাজ্য মানেই হলো 16 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য এবং 36 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটা কি, তাহলে এখানে সংখ্যাটা পাচ্ছি, এটা 720 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হবে 720 দ্বারা বিভাজ্য, 720 দ্বারা বিভাজ্য সংখ্যা সমান, এক্ষেত্রে আমরা এই 639 বিয়োগ করে দেব 5টা 9 থেকে। 639 বিয়োগ করলে পাবো 9 9 মিলে গেল 0, 3 কয় দাও 9, 6 দাও 9, 6 কয় দাও 9, 3 দাও 9, 9 9। এই সংখ্যাটা হবে কোন সংখ্যা না, এই 99,360 সংখ্যাটাকে 720 সঙ্গে সঙ্গে 720 দিয়ে, মানে ভাগ বিভাজ্য মানে 16 দিয়ে, 24 দিয়ে, 30 দিয়ে এবং 36 দ্বারা বিভাজ্য। কিন্তু অঙ্কটিতে বলা হয়েছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে অতএব নির্ণীয় সংখ্যা এই সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ এই 99,360-এর ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু 3 ভাগশেষ পেতে হলে এর সঙ্গে আরও 3 বেশি থাকতে হবে। অর্থাৎ সমান সমান আমরা লিখব 99,360 যোগ 3 সমান হবে 99,363। এই 99,363 হলো আমাদের এই 5-এর দাগের অঙ্কের সমাধান। তো এরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত রচনাধর্মী প্রশ্নগুলি রয়েছে তার সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে আমরা পার্ট অনুসারে বা 3টি পর্বের মধ্য দিয়ে তোমাদের 25টি অঙ্ক তুলে ধরব। এই সায়েন্স ভিত্তিক 25টি অঙ্কের মধ্য থেকেই তোমরা পেয়ে যাবে দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।
এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই ধরনের যাবতীয় প্রশ্নের সমাধান তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেতে চলেছো। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে। এবার আমরা চলে এসেছি এই পর্বের শেষ দুটি অঙ্ক নিয়ে। এই পর্বটি আমরা মূলত 7টি অঙ্ক নিয়ে এই পর্বটি শেষ করব। যদিও আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য মোট 25টি প্রশ্ন রেখেছি, তার মধ্যে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই প্রথমে আমরা ছোট ছোট পার্ট করে 3টি পর্বে ভেঙে নেব আমরা আমাদের এই 25টি প্রশ্নকে, এবং সেই প্রশ্নগুলোকে আমরা তোমাদের সমাধান করে দেবো। তো সেই কারণে এই পর্বের যে 7টি অঙ্ক, সেই 7টি অঙ্ক আমরা সমাধান করতে চলেছি। 5টি অঙ্কের সমাধান এর মধ্যেই তুলে দিয়েছি, এখন রইল বাকি দুটি। এই দুটি প্রশ্নের উত্তরও আমরা এখনই তুলে দেবো। তো সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার সাথে সাথে অবশ্যই যারা নতুন এই চ্যানেলে আসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখো, 6 দাগের অঙ্কে রেখেছি কি, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লিখো যা 6, 12, 18, 20 দিয়ে বিভাজ্য। তো এক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ হবে এই 6, 12, 18 এবং 20 এদের লসাগু করা। লসাগু করলে হবে 2 3 6, 2 6 12, 2 9 18, 2 10 হবে 20। আবার 2 দিয়ে চালাচ্ছি, 3 নেমে গেল, 2 3 6, 9 নেমে গেল, 2 5 10। এখন 3 দিয়ে চালাবো, 3 1 কে 3, 3 1 কে 3, 3 3 কে 9, 5 নেমে গেল। তাহলে লসাগু সমান সমান হবে কত? লসাগু সমান লিখবো আমরা 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 সমান সমান লিখতে পারি 2 2 4, 4 3 12, 12 5 60, 60 কে 3 দিয়ে গুণ করলে হবে 180। এই 180 হলো আমাদের কোন সংখ্যা? না, এই 180 হলো আমাদের এদের লসাগু। এখন বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজতে হবে। এখন এখানে এই 180-র মধ্যে যদি দেখি, তাহলে বর্গ সংখ্যা হলো এই দুটো 2 নিয়ে একটা বর্গ আছে, আর এই দুটো 3 নিয়ে বর্গ আছে, একটা 5 আছে। একে বর্গ সংখ্যা করতে গেলে আমাদের এখনও একটা 5-এর প্রয়োজন ছিল, তাহলে এটা বর্গ হয়ে যাবে। অর্থাৎ 180 এর গুণিতক পূর্ণবর্গ সংখ্যা হিসাবে আমরা যদি পাই, তাহলে পাবো কি না, 180 এর গুণিতক সমান সমান, এখানে একটা 5 কম ছিল, তাই 180কে আমরা 5 দিয়ে গুণ করে লিখে নেব 900। 900 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাদের চাওয়া হয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। এখানে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হচ্ছে, যা 900 নয়, 900 হলো 3 অঙ্কের সংখ্যা। তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4। 180 এর গুণিতক 180 গুণ 5 সমান সমান 900, একটি পূর্ণবর্গ সংখ্যা, যা দুটো 2, দুটো 3 এবং একটা এই দুটো 5, যেহেতু এখানে একটা 5 ছিল, আরও একটা 5 দিয়ে গুণ করে আমরা পেয়ে গেছি 900। এখন 900 এর গুণিতক বার করব, যেটা হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 900 গুণ 1-এর বর্গ, মানে 1-এর বর্গ দিয়ে গুণ করলে হবে 900। আবার 900 একে 2-এর বর্গ দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? তার মানে 4 দিয়ে গুণ, 4 9 36, অর্থাৎ 3600। এবার 900কে আমরা 3-এর বর্গ দিয়ে গুণ করতে পারি, 3-এর বর্গ দিয়ে গুণ করলে কত হবে? অর্থাৎ 9 দিয়ে গুণ, মানে 9 9 8100। এবার এই 900কে আমরা 4-এর বর্গ দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ 16 দিয়ে, 9 16 144 দুটো। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 3 অঙ্কের, তাই এটা হবে না। 4 অঙ্কের বৃহত্তম বলা আছে, এটা হচ্ছে 4 অঙ্কের, এটাও 4 অঙ্কের, এই দুটো হলো 4 অঙ্কের। আবার এটা আছে 3 3 4 3 7 অঙ্কের, এটা, তাই এটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে হবে কে বড়? এটা আছে 3600, এটা আছে 8100। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কী হবে? অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান সমান 8100। এটি হবে এর উত্তর। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ অঙ্কটিতে। এই পর্বের শেষ অঙ্কেতে বলা রয়েছে কি না, এই অঙ্কের শেষ অঙ্কে বলা আছে সরল করো -49 এর বিপরীত সংখ্যা -39 এর বিপরীত সংখ্যা প্লাস -29 এর বিপরীত সংখ্যা -19 এর সরল করতে বলা আছে। তাহলে -49 এর বিপরীত সংখ্যা কি হবে না, +49।
ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, মাইনাস দিলাম। আবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে -39-এর বিপরীত সংখ্যা, তাহলে সেটিও হবে +39। আবার রয়েছে এখানে প্লাস, তাই প্লাস দেবো। -29-এর বিপরীত সংখ্যা, তাহলে ব্র্যাকেটের ভিতরে লিখবো আমরা +29। এবার আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে আছে -19 লিখলাম। সমান সমান দিয়ে আমরা লিখবো কি না, এবার যদি আমরা এই বন্ধনীগুলো ভেঙে নিই তাহলে হবে 49, মাইনাসে প্লাসে হবে -39, প্লাসে প্লাসে হবে প্লাস, প্লাসে প্লাসে হবে +29, +29। এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের ভিতরে রয়েছে মাইনাস, তাই মাইনাসে মাইনাসে হবে +19। সমান দিয়ে আমরা লিখতে পারি কত না, 49 থেকে যদি 39 বিয়োগ করি পাবো 10, 10 যোগ 29 যোগ 19, এদের যোগ করলে কত হবে, অর্থাৎ 19 আর 10-এ 29, 29 দুগুণে হবে 58। এই 58 হলো আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ যে সমস্ত অঙ্কের ডালি নিয়ে আমরা মূলত এই ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র বা প্রস্তুতির সাইসেন ভিত্তিক প্রশ্নমালা তৈরি করেছি এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমাধান, তারই 7টি প্রশ্নের সমাধান আমরা এই পর্বে তুলে ধরলাম। আশা করি এই প্রশ্নগুলি অত্যন্ত ভালোভাবে তোমরা অনুশীলনের মধ্য দিয়ে আগামী দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় তোমরা অবতীর্ণ হবে এবং সফলতা অর্জন করবে। সেই কারণে বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছো আগামী দিনে বাকি ভিডিওগুলো তোমরা দেখে শেষ করবে, তাহলেই তোমাদের এই পরীক্ষা তোমাদের কাছে কোনো সমস্যার সৃষ্টি করবে না, বরং তোমাদেরকে অনেকখানি এগিয়ে রাখবে। তাই বলবো আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করব। নমস্কার।